আবির ঘুরে আলফাজ সাহেবের দিকে তাকালো। উনি আবিরকে প্রশ্ন করে, তুমি কি আমাকে চেনো? আবির মাথা নেড়ে নাসূচক ইশারা করে। আলফাজ সাহেব আর কিছু বললেন না। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। নীরবতা ভেঙে আবির বেই তিনি প্রশ্ন করে, তা এখানে কেন? মেহমানেরা চলে এসেছে, সবাই সেখানে আছে, তুমি যাবে না? আমার প্রয়োজনীয়তা সেখানে কারো কাছে নেই। যার কাছে আছি সে নিজেই আমার রুমে। যখন সে আসবে তাকে নিয়ে যাব। আপনি জাননি? আপনার তো সারাদ সাহেবের পাশে থাকা উচিত। আবির: তা ঠিক, আচ্ছা তাহলে আসো। আমি যাই। আলফাজ সাহেব এগিয়ে যায় নিচের দিকে। আলফাজ সাহেব সিঁড়ি ভেঙে একটু একটু করে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। মেহমানদের কাছে আসতেই সারাদ বলে, কিরে তুই এত দেরি করলি কেন আসতে? সবাই ঘুরে সিঁড়ির দিকে তাকায়। আলিফ সাহেব চমকে ওঠে। আলফাজ সাহেবকে খুব ভালো করেই চেনেন তিনি। আলফাজ সাহেবকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে বলে, কি ব্যাপার, ও এখানে কেন? নিশ্চয় ওর ছেলে এখানে এসেছে। ইশতাক আমাকে কিছু বলল না কেন? আর নীরার কিছু হয় না কি আলফাজ? যদি হয় তাহলে বিয়ে এখানে কখনো দেব না। শত্রুর সাথে কখনো সম্পর্ক করব না আমি। আলিফ সাহেব মুরাদ সাহেবকে প্রশ্ন করে, ওই লোকটা কে? চিনলাম না তো। উনি তো জিসানের বাবার বন্ধু। বিয়েতে ইনভাইট হয়ে এসেছেন, আবার চলে যাবে। মুরাদ সাহেব: ও আচ্ছা। আলফাজ সাহেব এগিয়ে আসেন সামনে। আলিফকে দেখে তিনিও অবাক হয়। কারণ এক জায়গাতে দুজন শত্রু একে অপরকে সহ্য করতে পারে না। যদিও আলফাজ সাহেব আলিফকে তেমন কেয়ার করে না, কারণ আলফাজ সাহেবের ছেলে মেয়ে রহস্যময় আছে তো তাই। কিন্তু আলফাজ সাহেব বেশ কয়েক বছর ওনার ছেলের মুখটাও দেখেনি। মুখোশ পরেই আলফাজ সাহেবের সাথে মি রহস্যময় মানে শুভ দেখা করেছে। শুভ এগিয়ে আসে আলফাজ সাহেবের কাছে। ওনাকে নিয়ে আলাদা জায়গাতে বসিয়ে দিয়ে যায়। সবাই এখন নীরার অপেক্ষা করছে। নীরা দরজা খুইলে বের হল। আবির নীরার দিকে তাকায়। সম্পর্কে কাজিন হলেও একে অপরের বেস্ট ফ্রেন্ড যেন ওরা। নীরাকে সামান্য সাজুগুজুতে গর্জিয়াস লাগবে, আবির তা ভাবেইনি। আবির নীরাকে দেখে হা হয়ে যায়। নীরা এসে আবিরের সামনে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলে, হা করে কি দেখিস? আমি বর্ষা না, বুঝলি? আরে তোকে এত সুন্দর লাগছে কেন? আবির: ও মা, তুই কবে থেকে মেয়ে পটানোর কাজ শুরু করেছিস? নীরা: চুপ কর, চল নিচে। আবির নীরাকে ধরে নিচের দিকে এগিয়ে যেতে থাক। এক ধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ওরা দুজন। অতসী বলে, নীরা আপু আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়। দুজন মানুষের পা দেখা যাচ্ছে। আস্তে আস্তে সবাই দুজন মানুষের প্রতিবিম্ব দেখতে পাবে। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই দেখে নীরার পাশে আরও একটি ছেলে নীরাকে ধরে এগিয়ে আনছে। নীরার মাথায় ওড়না টাঙানো। নীরার পাশে থাকা ছেলেটা হল আবির। আলিফ সাহেব আবারও বসা থেকে উঠে দাঁড়াল। নীরবও উঠে দাঁড়ায়। মীরা এতক্ষণ তাকায়নি সেদিকে, কিন্তু হঠাৎ নীরবকে দাঁড়াতে দেখে সে নীরাদের দিকে তাকাল। নীরার পাশে আবিরকে দেখে মীরা শটান উঠে দাঁড়ায়। বাড়ির প্রায় সবাই অবাক হয়ে গেছে, কারণ সবাই ভাবছে এই প্রথমবার ছেলেপক্ষ মেয়েকে দেখতে এসে মেয়ের আগমনে উঠে দাঁড়াচ্ছে।
জিসান মনে মনে বলে নীরার জন্য এত সম্মান। বর্ষা মনে মনে বলে নীরা আসতেই এরা এভাবে উঠে দাঁড়াচ্ছে কেন? কবে থেকে নীরা এদের মনে এত জায়গা বানিয়ে নিল? কিন্তু নীরাকে সবার সামনে বসিয়ে দেয় আবির। তবুও ওরা কয়েকজন দাঁড়িয়ে থাকে। আবির কোনো দিক তাকায় না। নীরাকে বসিয়ে দিয়ে আবির হেঁটে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে পা বাড়াতেই আলিফ সাহেব বলল, আবির তুমি এখানে? ইয়েস আবির, তুমি এখানে কি করো? নীরব। কোথায় যাচ্ছেন আপনি? এত পালাতে হয়? মীরা। মেয়ে দেখার অনুষ্ঠান যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। আবির সবার দিকে একবার তাকানোর জন্য চোখ ঘোরাতে থাকে, কিন্তু সংকোচতায় আবার চোখ নামিয়ে নিল ও। তখনও তিনজন দাঁড়িয়ে আছে। আবির সবাইকে অবাক করে দিয়ে বলে, আপনারা বসুন, পরে কথা হবে, আগে আমার কাজিন নীরাকে দেখুন। আর আমি নীরার কাজিন হই। পালাচ্ছি না, আমি এখানেই আছি। আবিরের কথা শুনে নীরবেরা অবাক চোখে তাকায়। কিন্তু আবির বসতে বলার পর সবাই বসে। আলিফ সাহেব মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে মীরা যেন চোখই সরাতে পারছে না। আবির দূরে যেয়ে দাঁড়ায়। বর্ষা মনে মনে বলে, কি ব্যাপার আবির, এই চান্দু ছেলেটা এত মানুরিশের ইমপ্রেস কবে করেছে? আবিরকে দেখে ওরা দাঁড়িয়ে গেছে। কে এই আবির? কি করেছে সে? কি করে ও? আবির একা দাঁড়িয়ে থাকে। নিধি আসে ওর পাশে। আবির একটু মুচকি হাসল। শুভ আসে ওর পাশে। নিধি প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি অঘটন ঘটিয়ে আসছিস? নিধি, তেমন কিছু না, সামান্য মাইন্ড গেম। তবে সেটা কষ্টের নয়, অবাকের। পরে সব বলবো। আবির, হা, কত অবাকের তা সে নীরবের বোনকে দেখেই বোঝা যাচ্ছে। শুভ আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উফ, তুই যেখানেই যাস একটা না একটা মেয়ে ঘটিত ব্যাপার থাকেই। নিধি, আমার কি দোষ? মীরা আমার উপর একটু বেশি ফিদা। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি তো এমনিতে কিছু বলিনি। আবির, মীরাকে সামলা ভাই। তোর দিকে যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে তোকে আজ পিটাবে। শুভ, পারবে না। নিধি আছে তো সেভ করবে আমায়। আবির, হা, নিধি তো তোর বউ হয়। নিধি, হুমম হবি, চুপ কর এখন, শুভ সামনে চল। আবির নিধিকে কথাটা বলে শুভকে নিয়ে এগিয়ে আসে। নিধি আবিরের শেষ কথাটা শুনে আবিরের দিকে অবাক হয়ে তাকায়। হঠাৎ মস্তিষ্ক আবিরকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায়। দেখুন, সব কথা তো ফাইনাল হয়েই ছিল। ছেলে মেয়ে দেখার বিষয়টা একটু আনুষ্ঠানিকের করা হয়েছিল। নীরব আর নীরা যদি মতো দেয় তবে 3 দিন পর বিয়ের কাজ শেষ করতে পারি। নীরবের মা, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সবকিছু আগে থেকেই রেডি করে রেখেছি। নীরা নীরবকে পছন্দ করে, তাই 3 দিন পর বিয়ের দিন ঠিক করা যেতে পারে। নানু, আমাদের নীরবও নীরাকে পছন্দ করে। এ নিয়ে কারো কোনো মতো আছে? নীরবের মা, আসলে নীরা আর ওর পাশে থাকা মেয়ে বর্ষা একে অপরের কাছের বন্ধু। তাই 3 দিন পর বর্ষাকেও বিয়ে দিতে চাচ্ছিলাম আমরা। মুরাদ সাহেব, একদিনে 2টো বিয়ে? এটা তো আরও দারুণ হবে। নীরবের মা, হুমম ছেলে আমাদের সাথেই আছে। ওই যে আমাদের জিসান, আমার মেজ ভাইয়ের ছেলে। ইরাদ সাহেব, ঠিক আছে, সবকিছু ফাইনাল, বিয়ে 3 দিন পর হবে। নানু,
সবাই মিষ্টি মুখ করতে থাকে। শুভ আর আবির দূরে দাঁড়িয়ে আছে। জিসান এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের পাশে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেছিলাম না বর্ষা আমার হবে। কেউ তা আটকাতে পারবে না। বর্ষা শুধু আমার। বিয়ের দিন ঠিক করা হয়েছে। এখনো বিয়ে হয়নি। খুশি হওয়ার কিছু নেই। আবির, হাহা শোন, তোকে একটা কথা বলি, বর্ষাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। তবে একটা গোপন ইচ্ছার কথা বলি। বর্ষাকে শুধু ব্যবহার করতে চাই। এক রাত হোক আর 1 মাস হোক, তাকে শুধু বিছানাতেই ব্যবহার করব। জিসান, তোকে আমি। আবির, আবির, জিসান তুই এখান থেকে যা। বড় মা। আবির, বাই হ্যাভ এ রিল্লোক, সি ইউ নট ফর মাইন্ড, হাহাহা। জিসান। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। বড় মা আবিরের হাত ধরে রাখে। আবির শুধু রাগী চোখেই তাকিয়ে থাকে জিসানের দিকে। বড় বলে, আবির প্লিজ বর্ষার জন্য মন খারাপ করিস না। আমি আছি তো, তোর জন্য রাজকন্যা এনে দেব। বড় মা, আমার বর্ষাকে চাই, আর সে আমার হবেই। এটা আমি বলে দিচ্ছি। যাও এখন সামনে থেকে। কিছু ভালো লাগছে না। বড় মা আবিরের কাছ থেকে চলে যায়। আবির বর্ষাকে খোঁজার চেষ্টা করে। হঠাৎ আবির শুনতে পায়, আমাকে ভালোবেসে কোনো লাভটাই তুমি পাবে না। পুরোটা লস হয়ে গেল তোমার। আমি তোমার ভাইকে বিয়ে করতে যাচ্ছি। প্রেমিকা যখন ভাবি, হিহিহি। বর্ষা, তুমি পিছনে কখন আসছো? আর কি বললে? প্রেমিকা যখন ভাবি? এটা উল্টো করো জিসানের জন্য। ভাবি যখন বউ। আবির, তোমার এমন ননসেন্স কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে আমার সহ্য হয় না। 3 দিন পর বিয়ে, সব দায়িত্ব তুমি নিবে। এটাই বলতে আসলাম। বাই মি হাবাগোবা। বর্ষা। বর্ষা কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। বর্ষা আজ অনেক হ্যাপি। এতদিন সে অনেক ছেলেদের সাথে মজা করেছে। কাউকে কখনো ভালোবাসেনি বা ওভাবে দেখেনি। কিন্তু এতদিন পর জিসানকে সে ভালোবাসছে। আবার জিসানকেই বর্ষা পেতে যাচ্ছে। আর কি চায় বর্ষার? সে এখন এসব ঝামেলা থেকে বের হতে চায়। জিসানকে আপন করে নিতে চায়। শুভ বলল, কিভাবে তুই বর্ষাকে নিজের করবি? সেটা সময় হোক, টের পাবি। আমি লুজার, তাই না? লুজারের জন্য এক বলই যথেষ্ট 6 মারার জন্য। কারণ লুজার যেটা খেলবে সেটা ও মনোযোগ দিয়েই খেলবে। আমিও খেলব, তবে 6 নয়, বর্ষাকে কাছে পেতে। আবির কথাগুলো বলে বাইরে এসে গাছের নিচে বসল। খুব কান্না পাচ্ছে ওর। সবার সামনে বর্ষাকে নিজের করবে বললেও কি করবে ও নিজেই তা জানে না। সে এমনিতেই সাধাসিধে একটা ছেলে। বর্ষাকে নিজের করে পাওয়ার বাসনা বিশাল। নীরবে শুধু কাঁদতেই জানে আবির। আবির পারছে না আর এত কিছু সহ্য করতে। সে কখনো বড় মা ছাড়া কারো থেকে ভালোবাসা পায়নি। দেশে আসার পর বড় মা ভালোবাসা দেয়, কিন্তু বাকি সময়ও একাই কাটিয়েছে। কেউ তার পাশে থাকে না। আবির এজন্য চুপচাপ হাবাগোবা হয়ে গেছে। আবিরকে একা বসে থাকতে দেখে মীরা কোনো দিক না তাকিয়ে হনহন করে হেঁটে আবিরের সামনে এসে দাঁড়ায়। নীরবেরা একটু পরেই এখান থেকে চলে যাবে, কিন্তু তার আগে মীরা আবিরের সাথে কথা বলতে চাই। আবিরের কাছে এসে কিছু সময় আবিরের মুখের দিকে তাকিয়ে থাকে ও।
তারপর পাশে ফাঁকা জায়গাতে যেয়ে মীরা বসল। কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর প্রশ্ন করে, মিস্টার আবির কেন করলেন এমন? কি করেছি আমি? আবির, সেদিন কেন চলে এসেছিলেন? আমাকে কেন বলেননি আপনি ভাবির কাজিন? আমাকে কেন বলে আসেননি আপনি? মীরা, আমাকে খুঁজেছিলা? আবির, অনেক, তবে কোথায় খুঁজব সেটা জানতাম না। মনে মনে আপনাকে খুঁজেছিলাম। বারবার একটাই প্রশ্ন জেগেছিল মনে, কেন তুমি চলে গিয়েছ? তোমাকে কি কখনো দেখতে পাবো না আর? হি হি হি। আবির, হাসলেন কেন? মীরা, তোমার ভাবনাতে আমাকে তুমি করে বললা। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে অনেক সেবা করেছিলে। তুমি না থাকলে হয়তো আমি এতদিনে সুস্থ হতে পারতাম না। আবির, এভাবে কেন বলছেন? আবির মীরার প্রশ্নের উত্তর দেয় না। সেই ওখান থেকে উঠে চলে যায়। মীরা শুধু চেয়ে চেয়ে দেখে। মীরা পিছন থেকে আবিরকে ডাকার সাহস দেখায় না। নীরব নীরার দিকে একটি প্যাকেট বাড়িয়ে দেয়। নীরা প্যাকেট হাতে প্রশ্ন করে, কি আছে? খুলে দেখো। নীরব, বেনারসি। ওয়াও, আমার পছন্দের রং। তোমাকে তো কখনো পছন্দের রং নিয়ে কিছু বলিনি। নীরা, এটা তোমার কাজিন জানিয়েছিল তোমার এমন বেনারসি পছন্দের হবে। নীরব, কি বলো? ওর সাথে তোমার কিভাবে দেখা হয়েছিল? নীরা, 3-4 দিন আগে তো আবির আমাদের বাসাতেই ছিল। তোমাকে না বলেছিলাম একটা ছেলের কথা? সেই ছেলে তো আবির। নীরব, কি? ও তোমাদের বাসায় ছিল আর আমাকে জানালে না? নীরা, আচ্ছা, সব বলছি। নীরব সবকিছু জানায় নীরাকে। এদিকে আলিফ সাহেব আবিরের কাছে এসে দাঁড়াল। আবির ওনাকে দেখে সালাম দেয়। আবির মাথা নিচু করে নিয়েছে। আলিফ সাহেব ঝাড়ি দিয়ে বলে, তোমার সাহস দেখে অবাক হচ্ছি। দেখতে তো হাবা হলেও তুমি না বলে চলে আসো কিভাবে? হুম, সরি স্যার, ভাবছিলাম একটু সারপ্রাইজ দিই। আবির, জানো তোমাকে কত খুঁজেছি? আলিফ, প্রয়োজনে নাকি অন্য কারণে? আবির, মানে? হিহিহি, আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন, সেজন্য খুঁজেছেন। আবির, তুমি বুদ্ধিমান বেশ, এজন্য তোমাকে পছন্দ। আলিফ সাহেব, মি রহস্যময় কে খুঁজছেন? তাকে এত সহজে পাবেন না। সহজে পাওয়া গেলে সে রহস্যময় কেন হয়েছে? দুটো কাজ করুন, মি রহস্যময়ের কাছের কোনো মানুষ থাকলে তাকে গোপনে নিজের দলে নিন। আপনি রহস্যময় কাউকে বানিয়ে রহস্যময়ের মতো কাজ করাতে থাকুন, তাহলে আসলটা বেরিয়ে আসবে। আবির, আছে তো একজন খেচর। আলফাজ সাহেব, মানে তোমার বাবার বন্ধুর সাথে যিনি আসছে ওনার ছেলে হল রহস্যময়ী। আর ওনার সাথে একজন সহকারী আছি, ইশতাক নাম। সে হলো আমাকে সব খবর পাঠিয়ে দেয়। সব রেডি, শুধু দরকার একজন মি রহস্যময়কে। তুমি হবে মি রহস্যময়? আলিফ সাহেব, আবির শুধুমাত্র এই একজন ব্যক্তির কাছে বুদ্ধিমান, বাকি সবার কাছে হাদরাম। তাই আলিফ সাহেবের কথা শুনে মুচকি হাসল আবির। আলিফ সাহেব আবারও জানতে চায়, হবে আমার রহস্যময় ছেলে? আপনি যেহেতু আমাকে হেল্প করেছিলেন, আপনাকে হেল্প করাই যাই। ওকে আসল রহস্যময়কে খুঁজে দেব। বাই। আবির কথাটা বলে সেখান থেকে চলে গেল। আলিফ সাহেব অনেক হ্যাপি। সুমন বাইক নিয়ে আকাশ স্যারের ক্যাম্পাসে এসে দাঁড়িয়েছে।
একটু পর সাইফ আসবে এখানে। আকাশ স্যার বের হলে তিনজনই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়বে। বর্ষার বিয়ে কারো সাথে হতে দেবে না ওরা। বিশেষ করে সাইফ তো কখনো চাইবে না বর্ষার বিয়ে হোক। যদি বর্ষাকে ওরা সবাই না পায় মানে সবাই তো বর্ষাকে চায়, কিন্তু কেউ যদি পায় তাহলে বর্ষাকে তুলে আনবে। এটাই ওদের প্ল্যান। বর্ষা নিজের না হলে কাউকে হতে দেবে না তাকে। সাইফ কোথায়? বর্ষার বিয়ে আটকাতে হবে। আকাশ, সাইফ এখনই এসে পড়বে। আর বর্ষাকে আমরা দরকার হলে তুলে নিয়ে আসব। সুমন, আগে খোঁজ নিতে হবে গ্রামে বর্ষা আর কোনো ছেলের সাথে ঝামেলা করেছে কিনা। যদি করে তার সাহায্যে বর্ষাকে সোজা তুলে আনব। এরপর এক এক করে বর্ষাকে শাস্তি দেব আমরা। আকাশ, হুমম চলো তাহলে গ্রামে। সাইফ আসছে। সুমনের কথা শুনে গেটের দিকে তাকায় আকাশ। সাইফ বাইক নিয়ে এগিয়ে আসছে। সাইফের মনে একটাই চিন্তা, বর্ষা তাকে ভালোবাসে। বর্ষাকে সে সবার থেকে সেভ করে নিজের করে নেবে। না হলে জোর করে হলেও বর্ষাকে সাইফ নিজের করে নেবে। সাইফ এসে ওদের সাথে যোগ দেয়। তারপর ওরা তিনজন একসাথে তিনটে বাইকে করে বর্ষার গ্রামের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তারপর সুমন, সাইফ আর আকাশ তিনজন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তিনজনের মনের মধ্যে তিনরকম ভাবনা। সেই ভাবনাতে আছে আবার বর্ষার প্রতি আকর্ষণ। মূলত তিনজন তিনরকম প্ল্যান নিয়েই বর্ষার জন্য গ্রামে যাচ্ছে। সাইফ চাইছে ওদের দুজনকে ফাঁকি দিয়ে বর্ষার চোখে হিরো হয়ে বর্ষার মনে ওর প্রতি ভালোবাসা তৈরি করবে। আবার সুমন চাচ্ছে সাইফ আর আকাশকে ফাঁসিয়ে দিয়ে সুমন বর্ষাকে নিয়ে চলে আসবে। আবার ওদিকে আকাশ ভাবছে বর্ষাকে কোনো রকম সবার প্রতি খারাপ কিছু তুলে ধরে তাকে জোর করে হলেও শহরে নিয়ে আসবে। বর্ষাকে ওরা তিনজনই চায়, কিন্তু একে অপরের কাছে কেউ কিছুই প্রকাশ করছে না। আলিফ সাহেব তার ঢাকার অফিসে তার লোকদের কাছে ফোন দেয়, জানিয়ে দেয় আমি খুব দ্রুত চলে আসছি ঢাকায়। সাথে নতুন কেউ একজন আসছে, কিন্তু তার নাম ঠিকানা সব গোপন থাকবে। সবাই আলিফ সাহেবের এমন রহস্যময় কথা শুনে চুপ হয়ে যায়, কিছুই বলে না তারা। আলিফ সাহেব আবিরকে নিয়ে নতুন প্ল্যান শুরু করেছে। আবিরকে বানাবে রহস্যময়ী। আসল সেই রহস্যময়ের সাথে লড়াই করার জন্য আবিরকে তিনি তৈরি করবেন। মীরাদের বাড়ি থেকে সবাই চলে আসে। আবিরকে নিয়ে মীরা অনেক কিছুই ভেবেছে, কিন্তু এই ভাবনার কোনো শেষ মীরা খুঁজে পাচ্ছে না। আবিরের কাছে সে হঠাৎ অন্য অপরিচিত কেউ যেন হয়ে গেছে। অন্য আবিরকে সে দেখছে। আবির কি করবে? আবির তো আগে থেকেই বর্ষাকে ভালোবাসে। আবির প্লে বয় হলে মীরা কষ্ট পেত। আবিরও কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্টটা শুধু বর্ষার থেকেই পাচ্ছে। বর্ষা ছাড়া সে এখন কোনো কিছুই ভাবতে চায় না। বর্ষাকে যেভাবে হোক সে চায়। বর্ষা ছাড়া যেন সে অচল। জিসানকেও তার সরাতে হবে। আর বর্ষা, সে তো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। এখন সে না পারছে কোনো কিছু ভাবতে আর না পারছে জিসানকে ছাড়তে। জিসানকে এখন সে ভালোবাসে। জিসানকেই সে চায়। বর্ষা দাঁড়িয়ে আছে। অর্ক ওর সামনে এসে দাঁড়ায়। বর্ষা মাথা নিচু করে নিল। অর্কের মুখে বিষণ্ণতা। অর্ক গম্ভীর গলায় বলল, জিসান ভালো ছেলে না। কফি শপে একটি মেয়ের সাথে আঠার মতো লেগেছিল, অথচ সে মার খায়নি। কি থেকে কি হয়ে গেল, আবির মার খেল। অর্ক,
প্লিজ, আমি আবিরের কথা শুনতে চাই না। বর্ষা, হা হা হা, আচ্ছা শোনো, তুমি নিজেকে অনেক বুদ্ধিমতী মনে করো, তাই না? আসলে তুমি বোকা। আমি কখনো তোমার উপর ফিদা হইনি। আমি তো আবিরের বন্ধু। তোমার কথা আবির অনেক আগেই আমাকে বলেছিল। তোমাকে একটু বাজিয়ে নিচ্ছিলাম। তুমি ভুল করছো বর্ষা। অর্ক, চুপ, তোর নিজের দিকে একবারও তাকিয়েছিস? নিজেকে দেখেছিস কখনো আয়নাতে? তোর যোগ্যতা নেই সাথে কথা বলার। তুই যেমন নিজে এসে আমাকে বাজিয়ে দেখছিলি। তোর কথাতে ছিল তুই কতটা মিথ্য বলছিস। আর বর্ষা ভুল করবে? আমাকে জ্ঞান দিতে আসছিস? সামনে থেকে যা। অর্ক কিছুই বলল না। চুপচাপ কিছু সময় বর্ষার দিকে তাকিয়ে থাকল ও। বর্ষা অর্কের থেকে সরে আসে। নিজেই জানে না এখন বর্ষা কি বলা শুরু করেছে। কিন্তু অর্ক আরও কিছু সময় নিয়ে বর্ষার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। বর্ষা কিছুই ভাবতে পারছে না। বারবার কেন ওর সামনে আবির টপিক আসছে সেটাও বুঝতে পারছে না। কিছু ভালো লাগছে না ওর। সাইফরা গ্রামের মধ্যে চলে আসে। ওরা কোথায় যাবে ঠিক বুঝতে পারে না। একটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। রনিরা সেখানেই বসেছিল। তিনজন শহরের ছেলে দেখে ওরা কিছুটা অবাক হয়। রনি এগিয়ে আসে। প্রশ্ন করে, তোমরা শহরের লোক? কোথায় যাবে? রনি, ঢাকা থেকে আসছি। এখানে এসেছি একটা কাজে। আকাশ, কি কাজ? কারো বিয়েতে আসছেন নাকি? সজীব, হা, বিয়ে। কিন্তু আমরা তো বাড়ি চিনি না। সুমন, কার বিয়ে? বর্ষার বিয়ে নাকি নীরার বিয়ে? নাহিদ, হা, বর্ষার বিয়ে। বর্ষার বাড়িটা একটু দেখি দিবা? আকাশ, কিন্তু বর্ষা তোমাদের কি হয়? শান্ত, আমাদের সাইফা। আসলে ওদের ভাবি হয়। আমার গার্লফ্রেন্ড হয়। তোমরা কে বর্ষার? সুমন, ও তাই নাকি? কিন্তু বর্ষা তো ওদেরও ভাবি হয়। রনি শেষ কথাটা সজীবদের দিকে তাকিয়ে বলল। সুমন, সাইফ আর আকাশ অবাক হয়ে রনিদের দিকে তাকিয়ে থাকে। নাহিদ হাত উঁচু করে নির্দেশনা দেখিয়ে বলে, সামনে যে এক ডান পাশের রাস্তা দেখছেন, ওদিকে গেলে যে 5 তলা বাড়ি দেখবে সেখানে বর্ষা থাকে। নাহিদ, ধন্যবাদ সুমন। 1 মিনিট ব্রো। রনি, বলো। সুমন, হিসেবটা যা বুঝলাম, বর্ষা ভালো মেয়ে না। কাহিনীটা গোলমেলে। তোমাকে যখন বললাম বর্ষা ওদের ভাবি হয়, তোমার মধ্যে কোনো রিয়েক্ট নেই। তার মানে মেয়ে সম্পর্কে তোমাদের অনেক জানা আছে। রনি, আসলে বর্ষা আমাদের সবার গার্লফ্রেন্ড। সে আমাদের অজান্তে সবার সাথে রিলেশন রেখেছিল, কিন্তু আমরা কেউ তা জানতে পারিনি। যখন জেনে গেলাম তখন থেকে আমরা বন্ধু। আর বর্ষার বিয়ে হচ্ছে শুনে আমরা এসেছি। বর্ষার বিয়ে হতে দেব না। আমরা না পেলে বর্ষাকে কারো হতে দেব না। আকাশ, ওয়াও, গ্রেট থিঙ্ক ব্রো। সেম ভাই। প্রথম যখন বর্ষাকে দেখি, মালটাকে দেখে পুরো। রনি, ওই মাল মানে? সাইফ, ওপস, সরি ব্রো, আসলে বর্ষাকে দেখে পুরো ফিদা হয়ে যায়। তার থেকে প্রেমের সিগন্যাল ছিল জোরালো। তবে মাঝখান থেকে আবির নামের ছেলে এসে ঝামেলা বাঁধায়। রনি, আবির? এই আবিরটা আবার কে?
সুমন, জিসানের ছোট ভাই। আবির বেচারাও বর্ষাকে ভালোবাসে। 12 ভাতারি দেখেছি রে ভাই, কিন্তু বর্ষার মতো একটাও দেখিনি। একটা মেয়ে কতগুলো ছেলেকে নাচাতে পারে, ভাইরে বর্ষা ইজ লিজেন্ড। রনি, জানি। সে আমরা ছাড়াও আরও অনেক ছেলের সাথে ভালোবাসার গেম খেলেছে। সে একজন পাকা খেলোয়াড়, একজন বুদ্ধিমতী প্লেগার্ল। আকাশ, কিন্তু জিসানটা কে? সাইফ, জিসানের সাথেই তো বিয়ে হতে যাচ্ছে বর্ষার। কিন্তু মামা এখানে তো একটা টুইস্ট আছে। রনি, টুইস্ট? সুমন, সজীব তোরা থাক, মামাদের সাথে একটু খাতির জমিয়ে ফেলি। রনি কথাটা বলে ওদের তিনজনের সাথে পায়ে হেঁটে বর্ষাদের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সুমন, সাইফ আর আকাশ, তিনজন ছেলে এমন একজনের সাথে পরিচিত হতে যাচ্ছে যে কিনা বর্ষাকে ওদের মতো করেই বিয়ে আটকাতে চায়। চড়ে চড়ে যেন মিলে গিয়েছে সব। 10 মিনিটও হয়নি ওরা তিনজন রনিকে দেখেছে, কিন্তু ওদের মিল শুধুমাত্র বর্ষাকে নিয়েই হয়ে গেছে। রনি বলতে থাকে, জিসানের সাথে বর্ষার বিয়ে হচ্ছে। কিন্তু জিসান বহুত হারামি, সে বর্ষাকে বিয়ে করতে চায় না। বিয়ের আগে তাকে একবার চেকে দেখতে চায় ও, যার জন্য আমাদের টাকা দিয়েছে। আমরাও রাজি, তবে প্ল্যান বিয়ের আগে বা বিয়ের দিনেই বর্ষাকে তুলে আনব। এরপর বর্ষার সামনে জিসানকে আমরা খারাপ বানিয়ে দেব। বর্ষা জিসানকে বিয়ে করবে না, কিন্তু আবার আমরা জিসানের সামনেই বর্ষাকে নিয়ে খানিকটা নাগিন ড্যান্স করব। বর্ষা আমাদেরও হবে, বিয়েও হবে না, আবার আমরা প্লেগার্লকে শাস্তিও দিতে পারব। রনি, ওয়াও, এটা তো গ্রেট একটা আইডিয়া। ঠিক এরকমই যেন চাচ্ছিলাম। রনির কথায় আকাশ, সাইফ আর সুমন তিনজনই সাই দিয়ে উঠল। কথা বলতে বলতে ওরা চারজন বর্ষাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। রনি বলে, জিসানকে ডাকি, তার সাথে পরিচিত হয়ে নিবে। রনি ফোন বের করে জিসানকে কল দেয়। জিসান তাড়াতাড়ি বাড়ির বাইরে চলে আসে। জিসান দেখে রনি তিনজন ছেলের সাথে দাঁড়িয়ে আছে। ইশারা করে বাড়ি থেকে দূরে আসতে বলল ও। চারজন জিসানের কাছে আসে। জিসান বলে, কি ব্যাপার, তোমরা এখানে ডাকলে কেন? জিসান, বসো, বর্ষা আর নিধিকে তুলে নেওয়ার জন্য কাল রাতেই প্ল্যান করেছি। মানে রাতে তাকে তুলে নিয়ে যাব। আপনি আগে থেকেই আমাদের জায়গাতে থাকবেন। এরা তিনজনের সাথে আমিও বর্ষাকে তুলে নিতে আসব। বর্ষা আর নিধি আপনার। ভাবুন, বর্ষার মতো মেয়ে কখনো আপনার সাথে যায় না। আপনাকে আরও স্মার্ট মেয়ে দরকার। বর্ষা, যে কিনা আপনাকে তুচ্ছ মনে করে। নিধি, যে কিনা আপনাকে অপমান করে। তাকে আমরা ছেড়ে দেব না। রনি, ওয়াও, যা করবা তাড়াতাড়ি। বিয়ের আগেই যেন সব হয়। এরপর যা খুশি হয় দেখা যাবে। তবে বর্ষাকে দ্রুত তুলে নিয়ে যাবে। বাকিটা আমি দেখছি। জিসান। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। রনি মুচকি হাসতে থাকে। ওর হাসিতে ভয়ঙ্কর কিছু আছে তা জিসান বুঝতে পারছে না। এখানে সবথেকে বেশি বুদ্ধিমান হল রনি, আর বাকি এরা সবগুলো বোকা। রনি একা নিজেই এদের উপর মাইন্ড গেম শুরু করেছে, আর এরা সেই মতো করে নাচছে। এজন্য অল্প সময়ে কেউ বন্ধুত্বের হাত বাড়ালে সেই হাত না ধরাই ভালো। এতে সেই বন্ধুর থেকে ক্ষতি না হলেও ভালোবাসাটা পাবেন না। সে ব্যবহার করবে, পরে ক্ষতিও করবে। নীরার নানু সবাইকে ডাকে। সবাই একসাথে গোল হয়ে সোফাতে এসে বসল।
আবির বর্ষার দিকে তাকায়, কিন্তু বর্ষা আবিরের দিকে তাকানো তো দূরে থাক, ভুলেও সেদিকে ফিরছে না। আবির এরকম অবহেলার জন্য অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছুই যে করার নেই। ভালোবাসে সে বর্ষাকে, আর বর্ষার জন্য সে এমন অবহেলা এড়িয়ে চলাগুলো সহ্য করে নিতে পারবে। নীরার নানু বলে, পরশু দিন বিয়ে, আজ বিকেলে নীরব চাইছিল নীরাকে নিয়ে শপিং এ যাবে। এখানে ভালো একটা মার্কেট আছে, গ্রামে বিয়ে হচ্ছে, তাই গ্রামের কালচার রীতি মনে কাপড় পরে বিয়ে হবে। এখানে কোনো শহুরের কিছু না থাকে। বিয়ে মানে আনন্দ, আর আনন্দটাকে উপভোগ করতে হবে আমাদের। শপিং এ যেতে পারো সবাই আজ। বিকেল থেকে ডেকোরেশনের কাজ চলবে। আমরা থাকব, তোমরা মার্কেটে যাবে। নানু, ওকে দাদু, সবাই যাবে, চিন্তা নাই। আমি আবির সবাই মিলে সবকিছু সামলে নেব। শুভ, গুড, তাহলে বিকেলে যাও। বাড়ির বড়রা বেরিয়ে গেল। সবাই এক এক করে রুমের দিকে যেতে থাকে। বর্ষার পাশে রিফাত এসে পাশে হাঁটতে থাকে। বর্ষা কোনো কথা বলে না। রিফাত বলে, তাহলে বিয়েটা করেই নিচ্ছ? তোমরা তো আটকাবে না? বর্ষা, আটকানোর জন্য অধিকার খুঁজি। রিফাত, অধিকার তৈরি করে নিতে হয়, কেউ নিজ থেকে অধিকার দেয় না, বুঝলে? রিফাত, হুমম, তা ঠিক, তবে আবির তো অধিকার তৈরি করতে চাচ্ছে, তাকে কেন সুযোগ দিচ্ছ না? রিফাত, আবিরকে আমার সহ্য হয় না। আবির একটা বিরক্তিকর ছেলে, দেখতে খ্যাত, কি আছে ওর মধ্যে যা দেখে আমি ইমপ্রেস হব? বর্ষা, বাদ দাও, তোমাকে একটা কথা বলি। রিফাত, হুম বলো। বর্ষা, জিসান কিন্তু ভালো না। জিসান? রিফাত, জিসানকে নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। একটা জিনিস বুঝে গিয়েছি, জিসানকে সবাই খারাপ বলছে, তার মানে জিসান খারাপ না। তোমরা আমাকে পেতে চাও, সে কারণে তোমরাই ওকে খারাপ বানিয়ে দিচ্ছ। আর আমি বোকা, জিসানকে ভুল বুঝতে শুরু করছিলাম। আর কখনো এটা করব না। এখন থেকে পুরোপুরিভাবে জিসানকে আমি ভালোবাসব, কখনো ওকে ছাড়ব না। আর প্রশ্ন আবিরকে নিয়ে, আমি কখনো তাকে সহ্য করতে পারব না। বর্ষা কথাগুলো বলে হনহন করে সেখান থেকে চলে যায়। রিফাত বোকার মতো কিছু সময় বর্ষার দিকে তাকিয়ে থাকে। জোরে একটা শ্বাস নিয়ে রিফাত সেখান থেকে চলে যায়। আবিরের কাছে এসে দাঁড়ায় ও। আবিরকে বলে, বর্ষা কখনো তোকে ভালোবাসেনি। বর্ষা বাসেনি, তবে বাসবে, সময়মতই বাসবে। আবির, জানি না, মন বলছে সে তোকে ভালোবাসবে না। রিফাত, অপেক্ষা কর, যা শপিং এর জন্য রেডি হ। আমি যাব না, আমার কাজ আছে। আবির কথাটা বলে বাড়ির বাইরে আসে। ফোনটা ভাইব্রেট করছিল বেশ কিছু সময় ধরে। আবির ফোন বের করে। আবিরের নাম্বারটি আলিফ সাহেব নিয়ে গেছে যাওয়ার সময়। তারপর থেকে কল করেই যাচ্ছে। আলিফ সাহেবের প্রয়োজন আবিরকে, সেই জন্য আবিরকে ফোন করছে বারবার। আবির রিসিভ করে। আবির, আমার কথা কিছু ভাবলে? আমার সাথে দেখা করুন। আবির, ওকে কোথায়? আলিফ সাহেব, এখানে একটা ব্রিজ আছে, আসুন ব্রিজের উপর কথা বলি। আবির, সেখানে যেতেই তো বিকেল হয়ে যাবে। আচ্ছা, তুমি বের হও, আমি তোমাকে পিক আপ করে নিচ্ছি। আলিফ সাহেব ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাইরে বের হয়।
আবির আর আলিফ সাহেব শপিং এ যাবে না। দুজন আজকে কথা বলবে গ্রাম ছাড়া বেশ কিছুটা দূরে একটি ব্রিজ করা। আবির আগে থেকে চেনে, আর কিভাবে চেনে সেটার পিছনে একটা রহস্য আছে, যা সময় হলেই সবাই জানতে পারবে। দুপুরের খাবার খেয়ে সবাই রেডি হতে থাকে শপিং এর জন্য। বড় মা খাবার টেবিলে আবিরকে খুঁজেছিল, কিন্তু পায়নি। আপাতত কেউ জানে না আবির কোথায়। খাবার শেষ হয়েছে অনেক আগে। সবাই রেডি শপিং এ যাওয়ার জন্য। গাড়িতে করে সবাই শপিং এর জন্য যাচ্ছে। বর্ষা জিসানের পাশে বসে আছে। জিসানকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বসল। তিন রাস্তার চত্বরে এসে বর্ষার চোখ আটকে যায়। যদিও গাড়ির স্পিড ছিল বেশ, কিন্তু রাস্তার মোড়ে দোকানটার সামনে চারজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা চারজন ছেলেকেই চেনে, সাইফ, সুমন, আকাশ আর রনি। চারজন একসাথে একই জায়গাতে কিভাবে? প্রশ্ন চমকে জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে। জিসান হাত দিয়ে জড়িয়ে নিজের কাছে টেনে এনে প্রশ্ন করে, কি ব্যাপার? বাইরে কি দেখছ? ওখানে ছেনা মানে ওখানকার দোকানের চা অনেক সুন্দর। আমি, নীরা আর অতসী এসেছিলাম খেতে। আচ্ছা, আসার সময় ওখানে ভিড় দেখলে না তুমি? বর্ষা, কই ভিড়? কাউকে তো দেখলাম না। জিসান, কাউকে না, দোকানের সামনেই তো দেখলাম কতগুলো বাইক। ছেলে দাঁড়িয়ে আছে অনেক। বর্ষা, আরে না, সব তো ফাঁকা ছিল। বর্ষা থেমে যায়। হয়তো তার চোখের ভুল হবে ভেবে আর জিসানকে প্রশ্ন করেনি। কিন্তু জিসান চাইছে বর্ষা যেন এসব নিয়ে কথা না বলে। তাহলে ওর প্ল্যান সম্পর্কে জেনে যাবে সে, আর ও একবার জেনে গেলে সবকিছু শেষ। জিসানের কাঁধে মাথা রাখে বর্ষা। জিসান এক হাত দিয়ে জড়িয়ে নিল বর্ষাকে। তবে জিসানের হাত লোকদের চোখ ফাঁকি দিয়ে বর্ষার শিহরণ জাগা স্থানের দিকে এগিয়ে যেতে থাকে। বর্ষা জিসানের এমন কাণ্ড বুঝতে পারে। সাথে সাথেই নিজেকে সরিয়ে নেয় ও। জিসান প্রশ্ন করে, কি হয়েছে? সরে গেলে কেন? জিসান, এসব কি? বর্ষা, কোনো সব। জিসান, দেখো, আর তো একদিন পর বিয়ে। নিজেকে সামলাও। বর্ষা, কাম অন বর্ষা, এটা সহজ ব্যাপার। আমার এখন ইচ্ছে হচ্ছে। আমি কি করব? জিসান, আমি তোমাকে সত্য কথা বলি। আমি ছেলেদের সাথে মজা করি সত্য, কিন্তু ওরকম খারাপ না যে নিজেকে প্রমাণ দিতে হবে ভালোবাসার। বর্ষা, বর্ষা, তুমি কিন্তু বেশি বেশি করছো। জিসান, চুপ করো। আমার এসব একদমই সহ্য হয় না। বর্ষা, বর্ষার মনটা আবার খারাপ হয়ে গেল। বর্ষা তো ওকে সত্যিই অনেক বেশি ভালোবাসে। তাহলে জিসান কেন এটা বুঝতে পারছে না? বর্ষার কাছে হাজারটা অপশন থাকা সত্ত্বেও সে জিসানকেই চায়। তবুও জিসান কেন এটা বুঝতে পারছে না? সে কি বর্ষাকে ভালোবাসে না? এমন অনেক চিন্তা বর্ষার মনে উকি দিলও তার কোনো উত্তর বা সঠিক বিষয় সে খুঁজে পাচ্ছে না। তার কাছে এখন অনেক কিছু জটিল হতে যাচ্ছে। বিশ্বাস আর ভালোবাসাটা যেন কঠিন লাগছে ওর কাছে। শপিং মলের দিকে গাড়ি এগিয়ে যেতে থাকে। ওদিকে আবির সামনের সিটে বসে আছে। গাড়ি চালাচ্ছে আলিফ সাহেব। আবির আর উনি অনেকটা সময় হয়েছে একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। দুজনে নীরব হয়ে তাদের পরিচিত জায়গার দিকে যেতে থাকে। তারপর আলিফ সাহেব গাড়ি থামালো।
বেশ অনেকটা সময় পর গন্তব্যে এসে পৌঁছেছে তারা। আবির গাড়ি থেকে নামে, চশমাটা ঠিক করে নিয়ে ও ব্রিজের ধারে যেয়ে দাঁড়াল। সিমেন্টের বেড়ার উপর উঠে পা ঝুলিয়ে বসল আবির। আলিফ সাহেবও একইভাবে বসল। আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আবির, আমি রাজনীতি করি। আমাকে তুমি হয়তো চিনবে না। তুমি দেশের বাহিরেই থাকো সবটা সময়ে। আমি নেতা ছিলাম, কিন্তু আমার থেকে নেতার পদ নিয়ে নেওয়া হয়েছে, আর সেটা করেছে আলফাজ সাহেব। তবে তিনি এত পাওয়ারফুল কারণ তার ছেলে আছে যাকে সবাই মি রহস্যময় নামে চেনে। তাকে যদি নিজেদের জন্য ব্যবহার করি বা তাকে সরাতে পারি, তবেই আমি শান্তি পাব। আর এটা কেবল তুমিই পারবে। তোমার মধ্যে একটা অন্যরকম কিছু আছে। হি হি হি। হাসছ কেন তুমি? আমি কি ভুল বললাম? আলিফ সাহেব, মানুষকে ধর্মের জ্ঞান আর স্টুডেন্টদের পড়ার জ্ঞান কোনোটাই দিতে নেই। হয় আপনাকে তারা পাগল বলবে, না হয় বিরক্ত হবে আপনার উপর। আবির, এটা কেন বললে? আমাকে কি করতে হবে? আবির, তোমাকে রহস্যময় হতে হবে। তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আলিফ সাহেব, আমি কি পাব? দেখুন, স্বার্থ ছাড়া ছোট বাচ্চাও কান্না করে না, স্বার্থ ছাড়া ভিক্ষুককে ভিক্ষাও কেউ দেয় না, স্বার্থ ছাড়া মসজিদও কেউ নির্মাণ করে না, আবার স্বার্থ ছাড়া কেউ নামাজও পড়ে না। সো আমি কি পাব? আবির, হাহা হাহা, বেশ কড়া করে কথা বলো তুমি। তবে এটা বেশ পছন্দের ব্যাপার আমার কাছে। বলো কি চাও? প্রথমবার আবির কারো কাছে কিছু চাইবে, তবে সেটা সময়মত দেখবেন। বিয়েটা যেন কবে? আবির, পরশুদিন। কেন? বিয়ের সাথে আমার হয়ে কাজ করার ব্যাপারটা কি? আলিফ সাহেব, বিয়ের দিন নতুন কিছু দেখতে পাবেন তো তাই। তবে চিন্তা নেই, আপনার কাজ হয়ে যাবে। আপাতত আলফাজ সাহেবের কোনো কাছের লোককে হাত করার চেষ্টা করুন। আবির, আছে তো, ইশতাক নামের একটা ছেলে। মেয়েটা কোনো কাজের না। বুঝলাম। আচ্ছা চলেন উঠি। ওরা দুজন বের হলো সেখান থেকে। এতটুকু কথা বলার জন্য আলিফকে এত দূরে আবির নিয়ে আসছে। ব্যাপারটা আদৌ কি সামান্য, নাকি কিছু একটা আছে? আবির একা একা হাসতে থাকে। হাসতে হাসতে বলে, যে কাজের না তাকে রেখে কি লাভ? আপনি তাকে টাকা কম দিচ্ছেন না, তাহলে সে কেন আপনার হয়ে কাজ করবে না? ইশতাককে সরিয়ে দিন। তবে তার আগে ইশতাককে দিয়ে মি রহস্যময়ের সাথে থাকা লোকদের কোথাও ডাকুন। ওদের দিয়ে ইশতাককে সরান। টাকা পারে না এমন কোনো কাজ নেই। রাজনীতিতে নীতি রাখতে নেই। নীতির জায়গাতে টাকা রাখুন, দেখবেন আপনি নীতির উপরেই রাজ করেছেন। বাহ, দারুণ একটা কথা বললে তো তুমি। এই জন্য তোমাকে আমার প্রথম কথাতেই ভালো লেগেছে। ইউ আর গ্রেট। আলিফ সাহেব, হিহিহি, মানুষকে সহজেই রিভিউ দিবেন না, হয়তো সে সন্দেহ করবে আপনি তাকে ব্যবহার করবেন, নয়তো সে ভাববে আপনি মিথ্যুক একজন। আর আমি যেটা বললাম সেটা করবেন, তবে একটা কথা, রহস্যময় একজন আছে। আমি আবার রহস্যময় হতে পারবো না। আমি হব মি নো ফেস। আবির, ওকে, তোমার কথা মতো কাজ হবে। আবির ফোন বের করে। ফোনে কি যেন টাইপ করে, 1 মিনিটের ভিতর আবারও ফোনটা নিজের পকেটে রাখে। আলিফ সাহেব গাড়ি চালাতে থাকে। সে আবিরকে পেয়ে অনেক খুশি। বর্ষা শাড়ি পরে দেখার জন্য মেয়েদের সিক্রেট রুমের দিকে যাচ্ছে। হঠাৎ করেই একটা ছেলে সামনে এসে দাঁড়াল।
বর্ষা মুখ উঁচু করে তাকায়। দেখে তুষার এসে দাঁড়িয়েছে। তুষারের দিকে তাকিয়েই বর্ষা অবাক। এখানে তুষারকে দেখবে ও ভাবেইনি। তুষার প্রশ্ন করে, কি ব্যাপার মিস বর্ষা, আপনি এখানে? ও হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম জানি। আর আপনি যে আমাকে মিথ্যে বলেছিলেন এটাও জানি। তুষার, কিসের মিথ্যে? বর্ষা, থাক সেসব। আপনার হাতে হলুদ লাল একসাথে মিক্সড শাড়িটাই মানাবে না। আরও সুন্দর শাড়ি আছে, সেগুলো নিন। বর্ষা, আপনার পছন্দবোধ বেশ সুন্দর। আপনার গায়ে থাকা টি শার্টটা আমার পছন্দের কালারের। বর্ষা, হয়তো আপনি সুন্দর বলে এমনটা দেখছেন। তা এখানে কিসের শপিং করছেন? বিয়ের। বর্ষা, বিয়ের? কিসের বিয়ে? আমার বান্ধবীর বিয়ে হতে যাচ্ছে পরশুদিন, তাই শপিং করতে এলাম। বিয়েতে একটা ছেলে দেখে আমিও বিয়ে করব ভাবছি। বর্ষা, তাহলে তো আমাকেও বিয়েতে যেতে হয়। তুষার, কেন? যদি সেই সৌভাগ্যবান ছেলেটা আমি হতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। তুষার, চেষ্টা করতে পারেন, ক্ষতি নেই। বর্ষা কথাটা বলেই ভিতরে চলে যায়। জিসান দূর থেকেই সবকিছু দেখছিল। সে ফোন বের করে রনিকে কল দেয়। রনিরা সবাই মিলে চা খাচ্ছিল। জিসানের ফোন পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। জি বসো, হঠাৎ ফোন? কোনো সমস্যা? এই বর্ষাকে তো আমি বিয়েই করব না। একে কালকেই তুলে নে, তারপর দেখছি ওর কত শখ ছেলেদের সাথে কথা বলার। জিসান, কি হলো বসো? আপনি তো বিয়ের পরই সব পাবেন, তাহলে হঠাৎ এমন করেন কেন? রনি, কিসের বিয়ে? বর্ষাকে বিছানা অবধি এক রাতের জন্যই ঠিক আছে। চাইছিলাম একটু আমোদ করব ওকে নিয়ে। বাট সে ছেলেদের সাথে মিশলেও ওভাবে মেশে না। এই জন্য আর কোনো উপায় নেই। আর একবার বিয়ে হয়ে গেলে স্বেচ্ছায় ফুলের মধু আমার। কিন্তু আমার স্বেচ্ছায় কোনো জিনিস ভালো লাগে না, জোর করেই পেতে চাই আমি। তাহলে মধুর আসল তৃপ্তি উপলব্ধি করা যাবে। জিসান, একদম ঠিক বলেছেন বসো। ওকে তুলে নেব। জিসান ফোন কেটে পিছনে ফিরে চলে আসার জন্য পা বাড়ায়। তখনই কারো সাথে ধাক্কা লাগে। জিসান সামনে তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে। নিধিকে দেখেই ওর রাগ উঠে যায়। নিধির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা তোর? ছেলে দেখলেই কাছে ঘেঁষতে ইচ্ছে করে। যাবি নাকি সাথে? চল হিসেবটা বুঝিয়ে দিই। নিধি নিজেকে সামলাতে পারে না। চর মারার জন্য হাত ওঠায় ও। কিন্তু পাবলিক প্লেসে চরের কারণ জানাজানি হলে ওদের বাড়িরই সম্মান নষ্ট হবে। তবে নিধি থামে না, সে বলে, তোর মতো কুত্তার সাথে আমার ধাক্কা লাগছে, ভাবতেই তো আমার গা জ্বলে যাচ্ছে এখন। কি বললি? আমি কুত্তা? তোকে আমি? আরে কি করবি? ছেলে বলে যা খুরিসি করবি? শালা কুকুর কোথাকার। নিধি। জিসানের সামনে থেকে চলে আসে নিধি। জিসান নিজেকে খুব কষ্টে সামলায়। একটা রাতেরই তো ব্যাপার, কালকেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এরপর জিসান সব দোষ আবিরের উপর চাপিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে। বেশ বর্ষর একটা প্ল্যান করেছে জিসান, তাই নিজেকে এখন সামলে নিল। শপিং শেষ করে বাড়িতে আসতে আসতে বেশ কিছুটা রাত হয়ে যায়। তুষার ছেলেটা পিছনে পিছনে আসছিল, কিন্তু পরে আর বর্ষা তুষারকে দেখেনি। বর্ষা মনে মনে বলে, ছেলেরা এমন কি পায় মেয়েদের মাঝে?
একটু সুন্দরী হলেই পিছনে ঘোরা শুরু করে। কারো মধ্যে আলাদা কিছু পেলাম না। জিসান সবার থেকে আলাদা। মেয়েদেরকে পাত্তা দেয় না, অথচ আমি তাকে পেয়ে গেছি। আবির সোফাতে বসে আছে। সে ফোনে গেমস খেলছিল। আলফাজ সাহেব আবিরের পাশে এসে বসল। আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আবিও হাসতে থাকে। দুজনে বেশ কিছু সময় নিয়ে এমন শব্দহীন হাসি চালাতে থাকে। একটা সময় হাসি থামিয়ে আলফাজ সাহেব বলে, চারপাশে এত বোকাদের দল কেন? কারণ আপনি নিজেই বোকা তাই। আবির, হা হা হা। কারণ তুমি নিজেই বোকা। আলফাজ, হি হি হি। তারপর গেমটা কেমন আগাচ্ছে? টাউন হলো 11 সব ম্যাক্স। খেলা ছেড়েছিলাম, আবার জয়েন হয়েছি। আবির, আরে ফোনের গেমসের কথা জিজ্ঞাসা করল? আলফাজ, আমি অন্য কোনো গেমস পারি না। আবির কথাটা বলে উঠে চলে যাচ্ছিল। তখনই হুড়মুড় করে শপিং থেকে ফেরা মানুষেরা ভিতরে আসতে থাকে। বর্ষা এগিয়ে আসে। আবির হেঁটে উপরের ঘরের দিকে যাচ্ছিল। বর্ষা দৌড়ে আসে আবিরের কাছে। আবিরের পাশে হাঁটতে হাঁটতে বলে, ভাবির থেকে শপিং ব্যাগগুলো ধরতে তো পারো নাকি? হুম। কি ব্যাপার, মুড অফ নাকি? বর্ষা, না। হাহাহা, হয় কষ্ট তো হয়। ভালোবাসার মানুষটি যখন ভাবি হয় তখন তো কষ্ট হবেই। আর মাত্র একদিন এরপর আমি তোমার ভাবি। বর্ষা, ফুটবল খেলা দেখো নিশ্চয়? মনে আছে 14 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা আর জার্মানের ম্যাচ? অতিরিক্ত সময়ের মাত্র কয়েক মিনিটেই একটা গোলে হেরে যায় আর্জেন্টিনা। সফলতার জন্য সারা বছর দৌড়ে লাভ নেই। 1 মিনিটের সুযোগটাই আসল কথা। আমার জন্য একদিন কেন? 1 ঘন্টায় অনেক কিছু হয়ে যেতে পারে। আবির, হাহাহা, এটা ফুটবল মাঠ নয়, এটা জীবন জড়ানো ব্যাপার। তোমাকে আমি কখনো চাইব না এটা যেমন সত্য, তেমনি তোমাকে সারা জীবন গ্রহণ করে স্বামী হিসেবে মেনে নেওয়াটাও কখনো সম্ভব না। তুমি বরং আমাকে ভাবি হিসেবে মেনে নাও। বর্ষা, হিহিহি, সময় হোক, দেখি কে কি করে। আবির বর্ষার দেওয়া শপিং ব্যাগ আবার বর্ষার হাতে ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। ভালো লাগছে না ওর কিছু। বর্ষার থেকে প্রতিবার কষ্ট পেতে পেতে ও নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে। তবুও আবির যেন বর্ষাকে চাই। মাসুম বসে আছে। হঠাৎ ওর নাম্বারে একটি ফোন আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে ইশতাক কল করেছে। মাসুম রিসিভ করে। ইশতাক আলফাজ সাহেবের লোক। এজন্য মাসুম ফোন রিসিভ করে। ইশতাক আলিফ সাহেবের কথামতই কল দিয়েছে ওদের। আলিফ সাহেব আবিরের কথামতই কাজ করছে। ইশতাকের কল রিসিভ করে মাসুম। কোথায় তোমরা? তাড়াতাড়ি দেখা করো, জরুরি কথা আছে। আর এটা অনেক সিক্রেট কথা। আলিফ সাহেবের ব্যাপারে জানানোর ছিল। ফোনে বলা যাবে না। কোথায় আসব? মাসুম, আসো, ঢাকা শহরের পাশে যে জঙ্গল আছে সেখানে আসো। ইশতাক, ওকে। ইশতাক আলিফ সাহেবকে মেসেজ দেয়। মাসুমেরা যেতে থাকে সেদিকে। সিয়াম গাড়ি চালাচ্ছে। মাসুম বসে আছে। হঠাৎ একটা মেসেজ আসলো ওর সিমে। মেসেজ দেখে মাসুম গাড়ি থামাতে বলে সিয়ামকে। পিছন থেকে রাফাত বলে, কি হয়েছে? আলিফ নিজেই মেসেজ করেছে আমাদের কাছে। মাসুম, মানে? কি মেসেজ? সিয়াম,
ইশতাককে মারতে হবে আর ওর হয়ে কাজ করতে হবে টাকার অফারের মেসেজ প্রতি মাসে 5 কোটি 30 জনের জন্য কি করবি মাসুম কি 5 কোটি টাকা আমরা যেন কত পাই আলফাজ সাহেবের থেকে রাফাত 10 লাখ টাকা মাসে সিয়াম করব না আলফাজের হয়ে কাজ রাফাত কি বলিস এসব মি রহস্যময় যদি জানতে পারে আমরা ইশতাককে মেরেছি তাহলে মাসুম দেখ ভাই 5 কোটি টাকা আমাদের বানাতে বছর খানিক লাগবে যা 1 মাসের ব্যাপার একটা প্ল্যান এসেছে সিয়াম প্ল্যানটা বল যদি ভালো লাগে তাহলে আলফাজের থেকে আলিফের সাথে যোগ দেব মাসুম আমরা 2 জায়গাতেই কাজ করব আলিফের হয়ে গোপনে আলফাজের হয়ে সামনে তবে আলিফের কাজ বেশি করব আমরা বুঝতে দেব না আমরা আলিফের লোক হয়ে গিয়েছি সিয়াম এটাই বেস্ট হবে মেসেজ ব্যাক দে বল রাজি ইশতাককে সরিয়ে দেব বাকি থাকবে রহস্যময় তো তাকেও দরকার হলে মেরে দেব রাফাত ওকে ডান মাসুম মেসেজের রিপ্লে করে আলিফ সাহেব রাজনীতি যেন নতুন করে আবিরের থেকেই শিখছে কারণ মাসুমের মেসেজ এসেছে সেখানে লেখা আমরা রাজি তবে আমরা ছাড়া যেন কেউ না জানে আলিফ সাহেব মেসেজটা ফরওয়ার্ড করে আবিরের কাছে পাঠিয়ে মুচকি হাসতে থাকে আবির মেসেজটা পেয়ে মুচকি হাসল ইশতাক আজকে শেষ হতে যাচ্ছে বর্ষা ড্রেসগুলো দেখতে থাকে এক্সট্রা একটি ড্রেস সে দেখতে পায় 5টা শাড়ি 5টা সালোয়ার মিলিয়ে অনেক জিনিস কিনেছে কিন্তু আরও একটা প্যাক বেশি আর সেটাতে বেশ সুন্দর একটা জিন্স আর একটা টপ বর্ষা ড্রেসের দিকে তাকিয়ে থাকে অনেক সুন্দর ড্রেস এটা কখন নিল সে মনে করার চেষ্টা করে তখনই ওর ফোন বেজে ওঠে অচেনা নাম্বার থেকে কল রিসিভ করে ওপাশ থেকে বলে ড্রেসটা কেমন লেগেছে তোমাকে এটা পরে দেখার ইচ্ছে হচ্ছিল মানুষের সব ইচ্ছে তো পূরণ হয় না তার মানে বোঝাতে চাইছো এটা পরে তোমার সামনে আসি হতে পারে সরাসরি বা ভিডিও কল বর্ষা হাহাহা বুদ্ধিমতী মেয়ে জি মি তুষার আমাকে পটানোর ট্রাইটা বেশ ভালো চমকে দিয়ে কাছে আসার ট্রাই করা হচ্ছে বর্ষা কিন্তু আমি তো জানি তুমি পটবে না তুষার কেন পটব না বর্ষা তার মানে পটবে তুষার বর্ষা কিছু বলে না এই প্রথমবার কোনো ছেলে ওকে কথা শূন্যতায় ফেলে দিয়েছে বর্ষা ভেবে পাচ্ছে না কি বলবে একটা ছেলেই যেন তার অবাক করে ছেড়েছে নিজের কথায় নিজেই ধরা পড়ছে বর্ষা বুদ্ধিমতী হলেও সে যেন পেরে উঠছে না তুষারের কাছে কিন্তু তুষার তো জানেই না বর্ষা কি করতে পারে বর্ষা বলে পটানোর চেষ্টাই তো ঠিকভাবে করনি তাহলে পটব কি করে করিনি আর কি করতে হবে দেখো তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে পারব না আমি কিরণমালা পরিবারের কেউ না যে সব পারব তুষার চাঁদের তো প্রয়োজন নেই রোদ উঠলেই সে হারিয়ে যায় আমার তো হারানো কাউকে লাগবে না এমন একজন দরকার যে আমাকে সবসময় আঁকড়ে ধরে রাখবে বর্ষা আমি কিন্তু ভালোভাবে আঁকড়ে ধরতে পারি তুষার হয়েছে রাখছি এখন টাটা বর্ষা ফোন কেটে দেয় বর্ষা জানে এখন তুষার ওকে আবার ফোন দেবে আর ঠিক তাই হল তুষার আবারও কল দেয় কিন্তু বর্ষার এখন কল দেখার সময় নেই সে তার ট্রিক্স অ্যাপ্লাই করে দিয়েছে তুষারের উপর
তুষার এখন একটু বেশিই বর্ষাকে নিয়ে ভাববে। ছেলেরা আর যাই হোক মেয়েদের ইমোশনালটা সহজভাবে নেয় না, সিম্প্যাথি দেখাতে চলে আসবেই। আর বর্ষা এটারই ফায়দা নিয়েছে সব সময়। খাবার টেবিলে সবাই এসে বসেছে। মীরার মন ভালো নেই। আবিরকে সে চাইছিল, কিন্তু হঠাৎ করে আবির হারিয়ে গেছে। এই আবিরের প্রতি মাত্র একদিনের দেখা, তাতে মীরার সব অনুভূতি হারিয়ে যাচ্ছে তার শিহরণে। একদিন দেখা হয়েছে আলিফ সাহেবের সাথে, তাতেই মিনু ফেস বানিয়ে দিয়েছে আবিরকে। মাত্র একদিন দেখা হয়েছে নীরবের সাথে, তাতেই ছেলেটার প্রতি আলাদা ভাবনা আসে। শুধু কাছে থাকা এই মানুষগুলো আবিরকে চিনল না, অথচ দূরে থাকা মানুষেরা ঠিকই আবিরকে চিনেছে। একদিন পর বিয়ে। খাবার টেবিলে সবাই বিয়ে নিয়ে আলোচনা করছে। নীরবের সাথে নীরার বিয়ে হবে শিওর। আবার জিসানের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বর্ষার। বর্ষাকে আবির ভালোবাসে, এটা তার বড় মা ভালো করেই জানে, কিন্তু তিনি কিছুই করতে পারবে না। বর্ষাকে পেতে আবির যা কিছু করার করবে। বর্ষাকে সে ছাড়বেই না। কেন সে বর্ষাকে চায়? একটা প্রশ্ন তো রয়েই যায়। তবে কি এটা শুধুই প্রশ্ন নাকি নতুন কিছু আছে? যাই হোক একদিন পর বিয়ে। জিসান চাইছে না বর্ষাকে বিয়ে করতে। উপরে উপরে বর্ষাকে সে ভালোবাসা দেখিয়েছে। সেই ভালোবাসা শুধু রুম অবধিই সীমাবদ্ধ রেখেছে। বউ হিসেবে কখনো চায়নি জিসান তাকে। কিন্তু বর্ষাকে যারা চেয়েছে, তাদেরকে বর্ষা কষ্ট দিয়েছে অনেক। তারাও এখন বর্ষার ক্ষতি করতে চলে এসেছে। কি হবে সামনে? জিসানের সাথে কি বিয়ে হবে বর্ষার? আবির কি পাবে বর্ষাকে? মি রহস্যময়ের সাথে মিনোফেসের যুদ্ধটা কি অদেখাতেই হবে? নাকি খারাপ কিছু হতে পারে? নিধি কি শেষ অবধি জিসানের রাগের কাছে নিজেকে সঁপে দেবে? রনিরা কি সফল হবে? আলফাজ সাহেব কি তবে বিপদে পড়তে যাচ্ছে নিজেদের লোকদের কাছে? অনেকগুলো প্রশ্নের নামলে প্লে গার্ল গল্পটি, যেখানে প্লে গার্ল গল্পে অনেক কিছু সামনে আসতে যাচ্ছে। ভালোবাসা নাকি রহস্য কোনোটা প্রকাশ হবে? অপেক্ষা করুন। ওয়েটিং ফর নেক্সট পার্ট।